সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার। জনগণের সাথে প্রতারণা করেছেন অভিযোগ মির্জা ফখরুলের। দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা। ডিএনএ টেস্টে 5 মরদেহের পরিচয় শনাক্ত। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন নিহত 2 শিক্ষক। ছাত্র জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধারে তুরাগে অভিযান। 5 অগাস্টের আগে জুলাই সনদ ঘোষণাপত্রের দাবি আদায় করবে এনসিপি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্ত্রীসহ 31 জনের বিরুদ্ধে ইউসিবিএল এর 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সাবেক প্রধান বিচারপতিকে আটক করে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের 17 মে তিনি অবসরে যান। ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এছাড়াও রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি। পাশাপাশি বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে। দর্শক, ডিবি কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়েজ, সাবেক প্রধান বিচারপতি গ্রেফতারের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তাকে আদালতে তোলার প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আলোচিত, সমালোচিত, বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে পারে পুলিশ। তাকে কাগজপত্র রেডি করছে এবং মামলার যে নথিপত্র আছে সেটি এসআইকে নেওয়া হয়েছে। এসআই যেই মামলার তদন্ত কর্মকর্তা আছেন এসআই, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হতে পারে। আমরা ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষা করছি। তাকে এর আগে সকালে ধানমন্ডির নিজ বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে বিকাল 5টা অর্থাৎ 4:30টার দিকে তাকে ডিবি কার্যালয়ের যে পুরাতন ভবনটি রয়েছে, 3তলা ভবন, সাদা এবং লাল রঙের যে ভবনটি, সেই ভবনটি থেকে বের করে নতুন ভবনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আইনি যে কাজগুলো রয়েছে সেটি করা হয়েছে। সেই দৃশ্যটি আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা দেখিয়েছি। তারপরে আবার নতুন ভবন থেকে আবারও পুরাতন ভবনে নিয়ে আসা হয়েছে। সেখানে তাকে যাত্রাবাড়ি যে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। সব প্রস্তুতি শেষ, গাড়ি প্রস্তুত করা হয়েছে, কঠোর নিরাপত্তায় তাকে নেওয়া হবে। গোয়েন্দারা বলছেন তার বিরুদ্ধে রাজধানীর ঢাকা এবং নারায়ণগঞ্জে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, ছাত্র জনতার মামলা রয়েছে এবং প্রধান বিচারপতি থাকা অবস্থায় রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহার করে, জাল জাতীয়তি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রাজনৈতিক যে সংকট তৈরি করেছে এবং সেই সংকটের ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শাহবাগে মামলা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের যেই কথাটি তিনি সেটি রায় দিয়ে আলোচনায় এসেছেন। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার যে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে সেটি শুনানি না করে একক ক্ষমতায় জাল জালিয়াতি করে সেটিও রায় দিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক নন এমন রায়ও তিনি দিয়েছেন। আপিল বিভাগে থাকা অবস্থায় বঙ্গবন্ধুর হত্যা মামলার রায়ও তিনি দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। প্রধান বিচারপতি খায়রুল হক, তাকে আদালতে তোলা হবে, পুলিশ রিমান্ড চাবে, কয়েকদিনের রিমান্ড হবে। তারপরে আমরা আসলে খোলাসা করতে পারবো তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং কি কি তথ্য পাওয়া যায়। শুধু কি এই মামলার রায়ে বিতর্কিত হয়েছে না অন্য কোনো ঘটনা আছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের একজন বড় শত্রু। তিনি জনগণের সাথে প্রতারণা করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ পদে বসে কেউ যেন এই ধরনের কাজ না করতে পারে। গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেখে তাকে সেই ওনার রায়ের পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল পার্মানেন্ট করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার সেই সংকটগুলো তৈরি হয়েছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একটা মানে বিচার বিভাগ, যেটাকে আমরা মনে করি যে আপনার জুডিশিয়ারি সবচেয়ে বড় জায়গা, যেখানে আপনার সবচেয়ে আপনার মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটাকে সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তা ভাবনা, সেই কারণে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। গণতন্ত্র নস্যাৎ ও বিচার বিভাগ ধ্বংসের কারিগর ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তাই তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। সাংবাদিকদের তিনি বলেন, এবিএম খায়রুল হকের কারণেই ভুয়া নির্বাচন হয়েছে, হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে, তার কারণেই সৃষ্টি হয়েছিল আয়নাঘর। আরও আগেই তাকে গ্রেফতার করা যেত উল্লেখ করে জয়নুল আবেদিন বলেন, দেরিতে হলেও খায়রুল হককে গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ। জিয়া পরিবারের উপর জুলুমের জন্য খায়রুল হক দায়ী উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এর জন্য তিনি দায়ী। তাই এমনভাবে তার বিচার করতে হবে জাতি যেন দেখে একটা বিচার বিভাগ ধ্বংস করলে কিভাবে সাজা পেতে হয় তা স্পষ্ট হয়। ইচ্ছা করলে সরকার এই খায়রুল হককে অনেক আগে গ্রেফতার করতে পারছে। এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুল হকের কারণে, একটি নির্বাচন সুষ্ঠু হয় নাই। শুধু তাই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে। এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে মব কালচারের নামে হত্যাকাণ্ড হচ্ছে, মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। দুপুরে মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আইন করে সংবিধানে যে বিধানই করা হোক, সেই বিধানের কোনো ফাঁক দিয়ে যেন ফ্যাসিস্ট ক্ষমতায় না আসতে পারে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান সহ অন্যান্যরা। সদস্য হতে আগ্রহী ব্যক্তিকে দলের আবেদন ফর্ম পূরণ করে আমরা 5ই আগস্টের পরে এই মব কালচার এত বেশি তীব্র আকার ধারণ করলো কেন? এখানে প্রশাসনিক ব্যবস্থা কোথায়? এটা তো আজকে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এই মব কালচারের নামে। কেউ হয়তো বলে দিল একটা নিরীহ ছেলে, এই ছেলেটা চুরি করেছে, হঠাৎ উচ্ছৃঙ্খল জনতা তার উপর আক্রমণ করে তাকে মেরেই ফেলবে। আপনার সব কিছু করার পরে যদি কোনো ফাঁক দিয়ে ফ্যাসিস্টরা যদি ক্ষমতায় চলে আসে, যে ফ্যাসিস্টই হোক না কেন, চেতনাধারী আওয়ামী ফ্যাসিস্ট হোক, ধর্মের নাম করে কোনো ফ্যাসিস্ট হোক, সে এসে সংবিধানকে কি দুমড়ে মুচড়ে ফেলতে পারে না? হাসিনা করেনি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 44 জনের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এছাড়া গত রাতে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল থেকে একজনকে আনা হয়েছে। মোট 45 জন ভর্তি আছে। 44 জনের মধ্যে 8 জনের অবস্থা ক্রিটিক্যাল, 13 জনের অবস্থা সিভিয়ার এবং 23 জনের অবস্থা মধ্যম পর্যায়ের। সকাল 8টার দিকে দিল্লির 2টি হাসপাতাল থেকে আসা 2 জন চিকিৎসক এবং 2 জন নার্স দগ্ধদের পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসকদের সাথে আলাপ আলোচনা করেন। এছাড়া সিঙ্গাপুরের চিকিৎসক দলও পর্যবেক্ষণ করছেন। তারা গতকাল ঢাকা এসেছেন। এছাড়া চীন থেকে একটি চিকিৎসক দল আজ ঢাকা আসার কথা রয়েছে। এদিকে ডিএনএ টেস্টে 5 মরদেহের পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে সিআইডি। মাইলস্টোনের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহযোগিতার সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সহায়তার পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। স্কুলের নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনারও সিদ্ধান্ত
সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গ্রেফতারের সময় আইনশৃঙ্খলা পরিচয় নিশ্চিত করা, 12 ঘণ্টার মধ্যে পরিবার আইনজীবীকে জানানো, থানায় গ্রেফতারকৃতদের বিস্তারিত তালিকা থাকা বাধ্যতামূলক করে ফৌজদারি দণ্ডবিধিতে আনা সংশোধনের অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিল ও গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য নতুন একটি পে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। দু সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর 3 সমন্বয়কারীকে 5 দিন নিখোঁজের পর পাওয়া যায়। রাজধানীর হাতিরঝিলে আসিফ মাহমুদ ও ধানমন্ডিতে আবু বকরকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। এদিনই ওবায়দুল কাদের দম্ভক্তি করেন, শেখ হাসিনা ও তার কর্মীরা পালায় না। আন্দোলনের খবর যথাযথভাবে প্রকাশ না করতে চাপ দেওয়া হয় পত্রিকার সম্পাদকদের। বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অসত্য তথ্য প্রচারের আজগুবি অভিযোগ তোলেন শেখ হাসিনা। 24 জুলাইয়ের ঘটনা তুলে ধরছেন SM ভয়েস। 2024 সালের 24 জুলাই কোটা আন্দোলন দমানোর এক পর্যায়ে অন্যায়ভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণে কঠোর চাপ প্রয়োগ করে সে সময়কার সরকার, এমনকি ছাত্র জনতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের উস্কে দেয় শেখ হাসিনা। আন্দোলনের খবর যথাযথভাবে প্রকাশ না করতে সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ডের নেতাদের সাথে সেই সময় মত বিনিময় করেন দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। গান পাউডার দিয়ে পুড়িয়েছে, এটা একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটা এলাকায়। তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অগেছ প্রমাণ করা। কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে এটা মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের 1-11-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। ছাত্র জনতাকে রুখতে আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। বিএনপি জামাত দমাতেও দেন হুঁশিয়ারি। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। প্রস্তুত থাকুন, সর্বত্র শেখ হাসিনা ডাকে দুর্বৃত্ত দুর্গ গড়ে তুলুন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, দেশে অচলাবস্থার জন্য দায়ী বিএনপি জামাত। বিদেশি ও দেশবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছিলেন সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই মানে ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। অতিকথক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন, রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতা এবং ক্ষয়ক্ষতি দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত। তারা স্তম্ভিত হয়ে গেছে, আমি নিজে স্তম্ভিত। বিদেশি বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং সেখানে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত চক্র, জঙ্গি গোষ্ঠী, তারা অনেক জায়গায় সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জনগণকে বিভ্রান্ত করতেই হতাহতের ঘটনা আড়াল করে শুধু স্থাপনার ক্ষয়ক্ষতির দিকে নজর দিয়েছে সরকার। জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা, বিরোধী দলকে দায়ী করা। তো একটা জিনিস দেখবেন যে যখনই তারা কথা বলছে, তারা কিন্তু ওই কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে, কিছু ধ্বংস হয়েছে, সেই কথাগুলোই বলছে। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। তখন ছাত্র জনতার আন্দোলন দমাতে কারফিউ দেয় সরকার। 6 দিন পর কিছুটা শিথিল হলে রাস্তায় বাড়ে মানুষের চাপ, ব্যক্তিগত গাড়ি। এর বিপরীতে ছিল গণপরিবহন সংকট। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে মেট্রো রেল, সীমিত পরিসরে চলে দূরপাল্লার বাস। তবে আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ। SM ভয়েস, বাংলা ভিশন, ঢাকা।
প্রায় এক বছর পর গাজীপুরের কোনাবাড়ি থানার সামনে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হৃদয় হোসেনের লাশ উদ্ধারে তুরাগ নদে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কড্ডা বাজার ব্রিজ এলাকা থেকে উদ্ধার কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। 2024 সালের 5 অগাস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এক ছাত্রকে কোনাবাড়ি থানার সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে 26 অগাস্ট হৃদয় হোসেনের ভাই ইব্রাহিম বাদী হয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ 57 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 3 শতাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা দায়ের করেন নিহতের বোন। এই মামলায় কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন সহ 11 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে তুরাগ নদে অভিযান চালানো হয়। 2021 সালে মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নিহতদের শহীদ ঘোষণার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী 5 অগাস্ট এর আগে জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি আদায় করা হবে। এনসিপির পদযাত্রার 24তম দিনে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে এক সভায় এসব কথা বলেন নাহিদ। এর আগে পদযাত্রাটি ফারুকি পার্ক সড়ক, মৌরাইল কলেজ মোড়, টিএ রোড হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আসে। নাহিদ ইসলাম ছাড়াও এতে বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। এতে এনসিপির নেতাকর্মী ছাড়াও অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে সকাল 10টায় এনসিপি নেতাদের সাথে সার্কিট হাউসে সাক্ষাৎ করেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের স্বজনরা। পরে কাউতলি মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চ চত্বরে গিয়ে সমাবেশে যোগ দেয়। পরে পদযাত্রার গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের সুষম বন্টন হতে হবে। ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় লড়াই করেছিল বলে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আওয়ামী লীগের রক্তচক্ষুকে চক্ষুশূলে পরিণত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া। অযোগ্যতা, অব্যবস্থাপনা একটা ক্লাসিক এক্সাম্পল সেট করে দেওয়া হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে। আমরা একটা ভালো শিক্ষা কাজ চেয়েছিলাম, একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম, আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা কথা দিচ্ছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস গড়ব। আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী সহ 31 জনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল এর 25 কোটি টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে এই মামলাটি করেছেন। কমিশন থেকে অভিযোগ করা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের লোকজন এবং অন্য আসামিরা পরস্পরের যোগ সাজশে প্রথমে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে ভুয়া নথিপত্র দিয়ে একটি ঋণ আবেদন করেন। তারাই আবার সেটি পরিচালনা পরিষদের 448তম সভায় অনুমোদন দেন। এরপর সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পারিবারিক মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নাম সর্বস্ব 4টি ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। সেই প্রতিষ্ঠানগুলোর নামে ইউসিবিএল ব্যাংকেই আলাদা আলাদা হিসাব খোলা হয়। এরপর ঋণের 25 কোটি টাকা বিভিন্ন ভাগে 4টি হিসেব নম্বরে স্থানান্তর করে সেগুলো পাচার করা হয়। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি হবে না জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে তাদের সাথে আলোচনায় বসতে চিঠি দেওয়া হয়েছে। আমন্ত্রণ পেলেই বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফর করবেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। 1 আগস্টের মধ্যে আমন্ত্রণ না পেলেও পরবর্তীতে এ নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলেও মনে করেন তিনি। এ নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের সাথে একটি অনলাইন মিটিং হবে। সেই মিটিংয়ে অনেক কিছু স্পষ্ট হবে বলেও মনে করেন তিনি। ফরিদপুরে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 3 জন, আহত অন্তত 10 জন। ফরিদপুর খুলনা মহাসড়কের কানাইপুরে সকালে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন 3 জন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। এদিকে গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে ট্রাক চালক জামাল মোল্লা নিহত হয়েছেন।
ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকায় ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মোল্লা বাগেরহাটের মোল্লাহাট থানার কুমিল্লা কুলিয়া গ্রামের বাসিন্দা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যাসহ ৫ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় আসামি চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে যাওয়া আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এই হত্যার ঘটনায় সাইফুলের বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা কাজে বাধা ও ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ঘটনায় ৫টি মামলা হয় চিন্ময়ের বিরুদ্ধে। নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর নরসিংদীর পুলিশ সুপার SM মোস্তাইন হোসেন এই তথ্য জানান। গত ২০ জুলাই তাকে গ্রেফতারের পর ২১ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মহসিন মিয়া। গ্রেফতার মহসিন মিয়া শিবপুরের পুটিয়ার পূর্ব সৈয়দনগর এলাকার বাসিন্দা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে হতদরিদ্র ১২টি পাহাড়ি বাঙালি পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও আর্থিক অনুদান দিয়েছে সেনাবাহিনী। এ সময় সেখানে ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। কুড়িগ্রামের রাজীবপুর কোদালকাটি ইউনিয়নকে ব্রহ্মপুত্রের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে নড়াইলে। সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে সাতক্ষীরায়। জেলা আইনজীবী সমিতির হলরুমে এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী। টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। সকালে স্থানীয় প্রেস ক্লাবে এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে রংপুরে। সকালে স্থানীয় কাচারি বাজারে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি। একই দাবিতে মানববন্ধন হয়েছে বগুড়ায়। শহরের সাতমাথায় কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা কার্যক্রম বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে ময়মনসিংহে। দুপুরে টাউন হল চত্বরে এক আয়োজনে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দাবি বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করার আহ্বান জানান বক্তারা। গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে পাবনায়। দুপুরে গণপূর্ত অধিদপ্তরের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে স্থানীয় ঠিকাদাররা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার, জনগণের সাথে প্রতারণা করেছেন অভিযোগ মির্জা ফখরুলের, দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা। ডিএনএ টেস্টে 5 মরদেহের পরিচয় শনাক্ত, চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন নিহত 2 শিক্ষক। ছাত্র জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধারে তুরাগে অভিযান, 5 অগাস্টের আগে জুলাই সনদ ঘোষণাপত্রের দাবি আদায় করবে এনসিপি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্ত্রীসহ 31 জনের বিরুদ্ধে ইউসিবিএল এর 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।